বাংলাদেশ 2 সান মেরিনো 1। বাংলাদেশ জিতলো ঠিকই, কিন্তু স্কোর লাইনটা নিয়ে আমি খুব বেশি একটা সন্তুষ্ট না। কারণ আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম, আমরা স্কোর লাইনটাকে আরও বড় করতে পারতাম। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে সেই স্কোর লাইনটা আমরা পাই নাই, প্রত্যাশিত স্কোর লাইন আসে নাই। কোন কোন কারণে আমরা একটু ম্যাচের মধ্যে পিছিয়ে ছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সো প্রথমে যাই থমাস ডুলির বিষয়ে। বাংলাদেশের নতুন কোচ বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ পরিচালনা করলেন এবং প্রথম ম্যাচেই জয় নিয়ে ফিরলেন। যদিও সেই জয়টা এসেছে অনেক কষ্টের মাধ্যমে, শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে এবং শেষ দিকে গিয়ে সেই গোলের মাধ্যমে, তপু বর্মনের গোলের মাধ্যমে কিন্তু আমরা জয়ের দেখা পেয়েছি। থমাস ডুলির ফরমেশন, ট্যাকটিক্স, গেম প্ল্যান, স্ট্র্যাটেজি সব কিছু নিয়েই বা ট্রানজিশন সব কিছু নিয়েই আমার কাছে মনে হয়েছে না সব কিছু ঠিকঠাক আছে। যদিও প্লেয়ারদের পার্সোনাল স্কিল বা পারফরমেন্সের কারণে আমরা ম্যাচের মধ্যে পিছিয়ে ছিলাম। যদি প্লেয়াররা নিজেদের স্কিলসটা একটু ডেভেলপ করতে পারে, থমাস ডুলি যদি সে বিষয়ে কাজ করে, তাহলে হয়তো বা থমাস ডুলির অধীনে বাংলাদেশ সাউথ এশিয়ান অঞ্চলে ডোমিনেট করতে পারে। আমি এই বিষয়টাই এখন প্রত্যাশা করছি। সবচেয়ে বাজে যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে প্লেয়ারদের যে পাসিং অ্যাকুরেসি বলতে গেলে খুবই বাজে অবস্থা। কোনো পাসের ঠিক ঠিকানা নাই, কে কোন জায়গায় পাস দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে প্যানিক খেয়ে যাচ্ছে যখন প্লেয়াররা প্রেস করছে, সেই জায়গাতে একটু পাস ডিলে হচ্ছে, যার ফলে অযথা ইন্টারসেপ্ট হচ্ছে। সেই সব পাস যদি ডেলিভার হইতো, বাংলাদেশ ট্রানজিশনে অনেক আগে থাকতো, হয়তো বা আরও সেই জায়গা থেকে থ্রেট ক্রিয়েট করতে পারতো। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বডি মুভমেন্ট রয়েছে বাংলাদেশের প্লেয়ারদের, সেসব বডি মুভমেন্টটা অনেক পোর এবং খুবই খারাপ। বডি মুভমেন্ট যখন প্লেয়াররা প্রেস করে, সেসব জায়গাতে যদি আপনি বলটাকে একটু নিজের কন্ট্রোলে নিয়ে যদি অন্য যে ফ্রি স্পেসে আসে যে প্লেয়ার, তাকে খুঁজে বের করে না দিতে পারেন, তাহলে আপনার বলটা কিন্তু ইন্টারসেপ্ট যাবে, এটা স্বাভাবিক বিষয়। সো এই জায়গাতেও কাজ করতে হবে যে যাতে বাংলাদেশের প্লেয়ারদের বডি মুভমেন্টটা আরও বেশি ইমপ্রুভ হয়, কোন জায়গাতে ন্যারো মুভমেন্ট দিতে হবে, কোন জায়গাতে কম্প্যাক্ট মুভমেন্ট দিতে হবে, সব কিছু যাতে একটু বাংলাদেশের প্লেয়াররা শিখে যায়, এই বিষয়টার উপরেও বাংলাদেশের কোচ থমাস ডুলিকে কাজ করতে হবে। আরেকটা বিষয়, এই ম্যাচের মধ্যে আমি একটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই, তিনি হচ্ছেন ফাহিম, যার পারফরমেন্স দেখে আমি আজকে খুবই হতাশ হয়েছি। তার যে উডওয়ার্কটা হয়েছে, সেই উডওয়ার্কটা যদি না হতো তাহলে হয়তো বা তিনি একটা গোল পেতেন, কিন্তু তার পুরো পারফরমেন্স নিয়ে আমি একদমই হতাশ, খুবই হতাশ। কারণ কি, ফাহিমের কাছ থেকে, নাম্বার 11-এর কাছ থেকে এরকম পারফরমেন্স আমি কখনোই আশা করি না। না তার আছে খুব প্রপার টাইমে রান মেকিং, না তার আছে ড্রিবলিং, না তার আছে ফিনিশিং, কিছুই নাই, কিছুই করতে পারছেন না। তিনি রেডি থাকছেন না কখন বল আসবে বা কখন লেফট ব্যাক তাকে বল দিবে, সেই বিষয়ে তিনি একদম সচেতন থাকছেন না। ফলে অপোনেন্টের ডিফেন্ডাররা খুব সহজে মার্ক করছে বা তিনি খুব বেশি একটা সুবিধাও করতে পারছেন না। হয়তো বা আপনারা থমাস ডুলির স্টার্টিং লাইন আপ নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারেন যে কেন তিনি এরকম স্টার্টিং লাইন আপ দিলেন। হয়তো বা এটা ফ্রেন্ডলি ম্যাচ, তার জন্যই তিনি এরকমটা করেছেন। অ্যাকচুয়ালি দেখেছেন যে কোন কোন প্লেয়াররা স্টার্টের যোগ্য বা স্টার্টিংয়ে দিলে হয়তো বা ইন ফিউচার ইমপ্রুভ করতে পারে, হয়তো বা তিনি সেই স্ট্র্যাটেজিটাই মেনটেন করেছেন। এবং এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, খুব বেশি একটা ভাবারও কিছু নাই। হয়তো বা টুর্নামেন্টের সময় তিনি সব কিছু ঠিক করে ফেলবেন, আর খুবই কম সময় হয়েছে তিনি আসছেন এবং আসার পরে খুব বেশি একটা গোছাইতেও পারেন নাই। সো তিনি যে তার প্রথম ম্যাচে জিতেছেন, তাও সান মেরিনোর এগেনস্টে, একটা ইউরোপিয়ান টিমের এগেনস্টে প্রথম জয় বাংলাদেশের হয়ে, এই বিষয়টাও কিন্তু একটা বড় ব্যাপার। এটাও একটা বিশাল অর্জন থমাস ডুলির জন্য। এবার আসি ডিফেন্ডারদের যে মিস্টেক, প্রথম গোল যেটা খেলাম সেটার একদমই মানার মতো না। যে জায়গা থেকে ক্রসটা এসেছে এবং গোল পোস্টের আগে তিনজন প্লেয়ার, আপনি দেখবেন যে তিনজন প্লেয়ার একদম লাইন ধরে দাঁড়িয়েছিল। এই জায়গাতে আরেকটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে একজন প্লেয়ার প্রেস করে প্লেয়ারকে, একজন থাকে ব্যালেন্সের জন্য আর একজন থাকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। সেই জায়গাতে আমার মনে হয়েছে যে তিনজনই ব্যাকআপ প্লেয়ার হিসেবে ছিলেন, ব্যালেন্সের জন্য কেউই ছিলেন না। ব্যালেন্সের জন্য যদি আরেকজন প্লেয়ার এখানে থাকতেন, তাহলে হয়তো ব্যালেন্সের জন্য আরেকজন প্লেয়ার যদি ভিন্ন পজিশনে থাকতেন, তাহলে হয়তো বা প্লেয়ারটা শ্যুট নেওয়ার চান্স পেত না। শ্যুট যেটা নিয়েছে এটা কোনোভাবেই গোলের মতো ছিল না। মিতুল মার্মা যে গোলটা ছেড়ে দিয়েছেন, এই গোলটা একদমই আমার কাছে খুবই আনএক্সপেক্টেড লেগেছে যে মিতুল মার্মা এরকম একটা মিস করবেন। এবং লাস্টের দিকে যে তিনি আরেকটা যে গোলটা ছেড়ে দিতে লেগেছিলেন বা মিস করতে লেগেছিলেন, যে গোলটা প্রায় হয়েই যাচ্ছিল, একদম টাচ লাইনের তিনি বলটাকে আটকাতে পেরেছেন। এইরকম মিস্টেক কোনোভাবে একটা ন্যাশনাল টিম, শুধু বাংলাদেশ টিম না, যে কোনো ন্যাশনাল টিমের গোলকিপারের কাছে মোটেও কাম্য নয়। এসব নিয়ে ভাবতে হবে, এসব নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের প্লেয়ারদের। না হলে হয়তো বা আমরা আমাদের যে প্রত্যাশিত রেজাল্ট সেটা পাবো না। থমাস ডুলি যা করলেন এই ম্যাচে,
তা নিয়ে খুব বেশি একটা ভাবারও কিছু নেই। জাস্ট এইটুকু ভাবেন যে প্রথম ম্যাচে এসে একটা ম্যাচ জিতেছে অ্যান্ড ইটস মোর দ্যান এনাফ, তাও ইউরোপিয়ান টিমের এগেনস্টে। এবং তিনি হয়তোবা এই টিমটা নিয়ে বেশি কাজ করতে থাকলে হয়তোবা তিনি ভালো একটা রেজাল্ট আনবেন, আমার এখন পর্যন্ত মনে হচ্ছে। যদিও যে সমস্যার কথা বললাম এইসব সমস্যা সান ম্যারিনো দলেও ছিল, তাদেরও পাসিং অ্যাকুরেসি ছিল না বা তাদেরও খেলাধুলার ধরন খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপর লাস্টের দিকে তারা যেভাবে অ্যাটাকিং অ্যাপ্রোচটা করেছিল সেটা আমার কাছে খুব ভালোভাবে চোখে লেগেছে। কারণ কি তারা সবাই মিলে ওভারলোড করছিল, ফাইনাল থার্ডে তারা গোল করার ট্রাই করছিল, বাংলাদেশের ডিফেন্ডারদের ভোগাচ্ছিল বিষয়গুলো। তারা যে চাপে ফেলতে পেরেছে এটাও তাদের একটা বড় বিষয়, এবং বাংলাদেশ একটা গোল দিয়ে তপু বর্মনের হেডারের মাধ্যমে বাংলাদেশ ফিরিয়ে এনেছে বা জয়লাভ করেছে, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় আজকের দিনের জন্য। এবং থমাস ডুলির উপরে এটাই প্রত্যাশা থাকবে তিনি যাতে পুরো বাংলাদেশ টিমটাকে খুব কম সময়ের মধ্যে গুছিয়ে ফেলেন এবং একটা ভালো টুর্নামেন্টের জন্য ভালো টিম যাতে তিনি সাজাতে পারেন, যাতে আমরা আবারও ডমিনেট করতে পারি, একটা সাব চ্যাম্পিয়নশিপ যাতে অ্যাটলিস্ট জিততে পারি তার আন্ডারে, এইটাই আমরা প্রত্যাশা করি। সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।